বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে বিশেষ করে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিনের শুভেচ্ছা। ৩ ডিসেম্বর ছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস। এই দিনটি আমি মনে করি আরও ৫টা-১০টা দিনের মতোই, কিন্তু যখন এই দিনটি আমাদের এই হেমিস্ফিয়ারের, এই গোলার্ধের মানুষদের জন্য আসবে, অর্থাৎ ভারত বাংলাদেশের মানুষদের জন্য, আমি সাহস করে মিয়ানমারকেও এখানে যোগ করব, বর্মাকে। এই এতদ অঞ্চলের মানুষের জন্য আমি মনে করি ক্ষুদিরাম বসুর জন্মদিবস খুবই গুরুত্বপূর্ণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সারা পৃথিবীতে, বিশেষ করে পৃথিবীর এই অংশে, ভারতীয় অংশে পতাকা উড়াচ্ছে, যা খুশি তাই করছে, টুক করে মনে হলো ওই দেশটা দখল করতে, দেখা গেল যে ওই দেশটি বা প্রিন্সিপালিটি কিংবা রাজ্যটি তারা দখল করে নিচ্ছে, কিংবা মহারানী ভিক্টোরিয়ার আমলে সারা পৃথিবীতে যে ব্রিটিশ সাম্রাজ্যের জয় জয়কার, যেটা আমরা দেখেছি শশী থারুরের বইতে, দ্য ব্রিটিশ রাজ বইটাতে, বা ওনার একটা সিরিজ উনি এখন করছেন, দ্য এম্পায়ার, ওই সিরিজে যদি আমরা দেখি বা অন্যান্য বইগুলো, তাহলে আমরা দেখতে পাই যে ইচ্ছে হলো দেশ একটা দখল করে নিলেন। তখন কিন্তু তারা জানতেনই না ভারতের এক নিভৃত গ্রামে একটি ছেলের জন্ম হবে 1889 সালের 30 ডিসেম্বর, 3 ডিসেম্বর, এবং ওই ছেলেটি পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে তছনছ করে দেবে, কিংবা একদম একটা ভিত নাড়িয়ে দেবে। ব্রিটিশ সাম্রাজ্য ভয় পেতে থাকবে কখন কি হচ্ছে। কেন এই মানুষটাকে আমরা ভুলতে পারি না? যদিও বা আমরা মুনাফেক বাঙালি, মুনাফেক ভারতবাসী, ক্ষুদিরাম বসুকে যথাসময়ে ভুলে গিয়েছি, যেমনিভাবে আমরা আমাদের মহান মানুষগুলোকে ভুলে গিয়েছি, তাদের প্রতি অকৃতজ্ঞতা দেখিয়েছি, তাদের চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছি, রবীন্দ্রনাথের নোবেল চুরির মতো মহান কাজ আমরা বাঙালিরা করেছি, ভারতবাসীরা করেছি। বাংলাদেশের অংশে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো নোবেল বিজয়ী মানুষকে সুদখোর ডেকেছি। সো আমরা বাঙালিরা কি না পারে, আমরা সব পারে, এবং যথাসময়ে আমরা বিপ্লবী, মহাবিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিনে ভুলে গিয়েছি, যার মধ্যে আমিও একজন। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূল ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একদম উইকিপিডিয়া থেকে পড়ে শোনাচ্ছি। তারা লিখছে যে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগে আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন, দুজন মহিলাকে হত্যা করার জন্য তার বিচার হয় এবং চূড়ান্তভাবে তার ফাঁসির আদেশ হয়। আমরা জানি একটি বিখ্যাত গান, একবার বিদায় দেয় মা ঘুরে আসি। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন। 18 বছর বয়স যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আর আমরা 37 বছর বয়সীও যুদ্ধে যেতে ভয় পাই। আমি আমার নিজের কথা বলছি আর কি। এখনো সাহস সঞ্চয় করতে পারিনি চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করার, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে, বঙ্গীয়দের কাছ থেকে আলাদা করার,
আচ্ছা, আমি থেকে পড়ছি, উইকিপিডিয়া থেকে। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল 18 বছর 7 মাস 11 দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। বাল গঙ্গাধর তিলক তার সংবাদপত্র কেশরীতে দুজন নবীন যুবককে সমর্থন করে আওয়াজ তোলেন, অবিলম্বে স্বরাজ চাই। যার ফলে যার ফল হয় অবিলম্বে ব্রিটিশ উপনিবেশিক সরকার দেশদ্রোহীদের অপরাধে তিলককে গ্রেপ্তার করে। এই মহাবিপ্লবী ছেলেটির জন্ম হয় 1889 সালের 3 ডিসেম্বর। তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কাছাকাছি কেশবপুর থানার অন্তর্গত মৌবনী বা হাবিবপুর গ্রামে তার জন্ম হয়। তার পিতার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু এবং মায়ের নাম লক্ষ্মীপ্রিয় দেবী। তিনি ছিলেন তার ভাই বোনদের মধ্যে খুবই প্রিয়, কারণ বাবার কাছে খুবই প্রিয় হওয়ার কারণ হচ্ছে তার 3টে বোন ইতিমধ্যে জন্ম হয় এবং এরপর যখন ভাই হয় ওই ভাইরাও তারা মৃত্যু হয়। ক্ষুদিরাম বসু হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি হন শৈশবে এবং সেখানে তিনি পড়াকালীন সময়েই 1902-03 সালে শ্রী অরবিন্দ এবং ভগিনী নিবেদিতা, সিস্টার নিবেদিতা বলে তাদের সাথে তার একটা আধ্যাত্মিক যোগাযোগ হয়, কারণ তারা তখন মেদিনীপুর ভ্রমণ করেন এবং জনসংঘে বক্তব্য রাখেন এবং তখনই তিনি তাদের সাথে তার সাক্ষাৎ হয়, যেমনিভাবে আমারও হয়েছিল সাক্ষাৎ যখন আমি মাত্র 7ম শ্রেণীতে পড়ি 1999 সালে। পেকুয়া হাই স্কুলে আমি পড়ি, পেকুয়া জিএমস ইনস্টিটিউশন, বর্তমান নাম হচ্ছে পেকুয়া সরকারি মডেল জিএমস ইনস্টিটিউশন মেবি। পেকুয়া হাই স্কুলে যখন পড়ি তখনও আমার কমিউনিস্ট যারা বাংলাদেশের যারা কমিউনিস্ট পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সে যুগে, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, তাদের সাথে আমার দেখা হয়, কথা হয় এবং আমার কৈশোর মনে ব্যাপক একটা বিপ্লবের দোলা লাগে, যে আমি বলবো যে that changed the direction of my life and I kind of got the notion to study more and more and getting into the study with revolutionary books, literature. এবং তখনই আমার শুরু হয়ে যায় মার্কসিজম, লেনিনিজম, কমিউনিজম নিয়ে পড়া এবং একটি বিপ্লবের স্বপ্ন দেখা। ঠিক সেইভাবেই তিনি ক্ষুদিরাম বসু তখন অনুশীলন সমিতিতে যোগ দেন এবং আমরা জানি অনুশীলন সমিতি হচ্ছে কমিউনিস্ট বিপ্লবীদের বা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংগঠন ছিল। বারীন্দ্র কুমার ঘোষের সংস্পর্শে আসেন তিনি এবং তিনি আস্তে ধীরে বৈপ্লবিক কাজগুলোতে জড়িত হয়ে যান। পড়াশোনা কিন্তু এই মানুষটা বেশি করেননি, ক্লাস 4 পর্যন্ত পড়েছিলেন, আমাদের মতো বেশি বেশি ডিগ্রি নেননি এবং গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি ডিগ্রি নিলে মানুষ ভোগবাদী হয়ে যায়, যেমন আমিও হয়েছি। আমার এভাবে একটা ভোগবাদী জীবন গঠন করার কথা ছিল না, পিছনে এগুলো সব ভোগবাদের চিহ্ন। এই যে ফার্নিচার, এই যে ক্র্যাস্ট, এখানে গ্রাজুয়েশন ক্যাপ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো ভোগবাদের চিহ্ন, এগুলো হচ্ছে ভণ্ডামি। বিপ্লবের সাথে ভণ্ডামি অনেকেই করেছেন, আমিও করেছি। এবং মেদিনীপুর হচ্ছে তার বিপ্লবের মূল কেন্দ্র, যেখান থেকে তিনি
অনেকগুলো বিপ্লবী আখড়ায় উনি যোগদান দিতে থাকেন। আর হচ্ছে আমরা জানি তখন বিপ্লবী জ্ঞানেন্দ্রনাথ বসু, রাজনারায়ণ বসু, হেমচন্দ্র দাস কানুঙ্গু, সত্যেন্দ্রনাথ বসু, তারা সবাই বিভিন্ন বৈপ্লবিক সংগঠন করছিলেন এবং সেখানে ক্ষুদিরাম বসু তাদের সংস্পর্শে আসেন। 1906 সালের দিকে তিনি 5-6 সালের দিকে তিনি সোনার বাংলা শিশুক একটা বিপ্লবাত্মক ইশতেহার বিলি করতে থাকেন এবং তখন তিনি কিন্তু প্রথম গ্রেপ্তার হন। গ্রেপ্তার হবার পর তিনি যথাসময়ে আবার মুক্তিও পান এবং মুক্তির পর তিনি আরো কঠোর বৈপ্লবিক কাজে জড়িয়ে পড়েন এবং তিনি কিন্তু তৎকালীন বাংলার যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড, তাকে মারার জন্য, হত্যা করার জন্য প্রথম একবার প্রচেষ্টা উনি করেন। এই প্রচেষ্টা ব্যর্থ হলেও তিনি কিন্তু থেমে যাননি এবং এই কাজের সাথে জড়িত ছিল অনুশীলন সমিতি। সেখানে তার বিপ্লবের সহকর্মী, সহচর, আরেক মহান বিপ্লবী, আমার একদম কৈশোরের, তখন আমার রক্ত গরম করা বিপ্লবী, আমার গায়ের ক্যাশ খাড়া হয়ে যেত যাদের নাম শুনে, যাদের আদর্শে, তার মধ্যে একজন হচ্ছেন প্রফুল্ল চাকি, বিপ্লবী প্রফুল্ল চাকি। বিপ্লবী প্রফুল্ল চাকির সাথেই ক্ষুদিরাম বসু এই দায়িত্ব পান এবং এই দায়িত্ব পাওয়ার পর তারা চেষ্টাও করেন, কিন্তু ইতিমধ্যে বিপ্লবী প্রফুল্ল চাকি যখন পুলিশের হাতে ধরা পড়তে যাবেন, এর আগেই তিনি আত্মহত্যা করেন। বিপ্লবী ক্ষুদিরাম বসু পুলিশের কাছে ধরা পড়েন, তার বিচার হয় এবং যথাসময়ে তার ফাঁসি হয়ে যায়। তার ফাঁসি উপলক্ষে পীতাম্বর দাস একটি বিখ্যাত গান রচনা করেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমার স্পষ্ট মনে আছে এই গানটি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ টাইম, অসংখ্য হাজার বার যখন আমি বিপ্লবী সংগঠনগুলোর সাথে বান্দরবানে, কুষ্টিয়াতে কাজ করেছি, বিপ্লবিক কাজে অংশ নিয়েছি, নিষিদ্ধ বৈপ্লবিক কাজে, সেখানে কিন্তু আমরা এই গানটা শুনতাম আমি, এবং আমার মনে পড়ে অসংখ্য রাত আমি এই গানটা শুনে কেঁদেছি এবং I was kind of longing for seeing the emancipation of people. মানুষের মুক্তি চাইতে থাকা এবং সেই মুক্তি চাইতে গিয়ে এই গানটা শোনা এবং চোখ দিয়ে পানি আসা, আমার মনে হয় একটা মানব জীবনে এর চেয়ে সুন্দর সুপ্রান্যাচুরাল এক্সপিরিয়েন্স আর হতে পারে না। এবং I am very lucky that I got that golden opportunity in my life when I was a very young boy, maybe 17, 18, 19, 20, 21. I got the opportunity to listen to this song and আমি মেবি
বান্দরবান, খাগড়াছড়ি বা রাঙ্গামাটির কোনো পাহাড়ে বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিং নিচ্ছি, কিংবা কাজ করছি, অথবা কুষ্টিয়াতে কোনো একটা বিপ্লবের কোনো একটা আখড়ায় বসে আছি, প্রস্তুতি নিচ্ছি অপারেশনের, এবং সেখানে আমরা এই গানটা শুনছি, কেউ কাঁদছে, কেউ কাঁদছে না, কেউ বিপ্লবের দৃঢ় প্রস্তুতি নিচ্ছে বুর্জোয়াদের বিরুদ্ধে জিহাদ করার এবং মানুষের মুক্তির জন্য। এই যে মুক্তির জন্য আকাঙ্ক্ষা, লঙ্গিংনেস, I've got that in my lifetime when I was young, hot blood. ক্ষুদিরাম বসুর ব্যাপারে যে মামলাটা ছিল, ওই মামলাটার নাম হচ্ছে যে, আমি মামলাটা উদ্ধার করার চেষ্টা করছি অনলাইনে। মামলাটার নাম হচ্ছে ক্ষুদিরাম বোস ভার্সেস এম্পায়ার, যে মামলাটা দায়ের হয়েছিল 13 জুলাই 1908 সালে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেও কিন্তু বলা আছে উনি কি করেছেন। মামলার 2 নম্বর পয়েন্টে বলা আছে যে on the 30th April 1908 at around 8:30 p.m. Mrs. and Miss Kennedy left the station club in Muzaffarpur to drive home in a single-horsed carriage. Their carriage is similar in appearance to that which the district judge, Mr. Kingsford, was then using. On their way home, the ladies had to take the route turning to the right or west after leaving the club grounds, and to pass in front of the compound of the house occupied by Mr. Kingsford. The night was dark. As the carriage reached the eastern gate of Mr. Kingsford's compound, 2 men ran towards it from the opposite or southern side of the road, where they had been concealed under the trees, and one of them threw a bomb, or both throw bombs into the carriage. A loud explosion followed, and the horse bolted with the carriage. It was stopped after a short distance and taken back to Mr. Kingsford's house. The body of the carriage was then found to have been shattered, and the 2 ladies to have sustained terrible injuries. The Sikh who had been standing on the footboard at the back of the carriage was picked up near the eastern gate insensible and wounded. Miss Kennedy died of her injuries within an hour. Mrs. Kennedy survived till the morning of the 2nd May, when she also died of the injuries which she had sustained. The Sikhs at time of trial had not recovered. The medical officers who examined the ladies both before and after death, and also the Sikhs, have given their evidence, and it leaves no doubt that the injuries which caused the deaths of the 2 ladies, as well as those received by the Sikhs, were caused by an explosive bomb. The nature of the injuries leaves no reasonable doubt that the intention of the person or persons who threw the bomb or bombs was to cause the deaths of the inmates of the carriage. Whether his intention was to cause the death of the 2 ladies or of someone else does not affect his or their guilt, as per section 301 Indian Penal Code. And there can be no doubt that the person or persons who threw the bomb or bombs committed the offense of murder. As to the above facts, there has been no contention in the appeal. So এই হচ্ছে মানে তাদের
মামলা আর কি, এবং একজন বিপ্লবী যিনি আহ, তার রাষ্ট্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। এই মামলাটার লিংক আমি আমার লাইভে দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্টে মামলার লিংকটা পাবেন। আমরা বাঙালিরা যে তাকে ভুলে গেলাম, তাতে আমাদের ক্ষতি হয়েছে। আমরা আত্মিকভাবে ছোট প্রমাণ করেছি। বিপ্লব কখনো মরে না, বিপ্লবীরাও মরে না, বিপ্লবীদের দেহান্তর হয় এবং বিপ্লব বেঁচে থাকবে, বিপ্লবীরাও বেঁচে থাকবে, মুক্তির আন্দোলন চলমান থাকবে যে কোনো একটা ফরম্যাটে। এই যে আমরা স্বৈরশাসক শেখ হাসিনাকে পালাতে বাধ্য করলাম, তাকে বিচারের আওতায় এনে আমরা ফাঁসির আদেশ পর্যন্ত আদায় করে নিলাম, এটাই হচ্ছে বিপ্লবের শক্তি। এভাবে বিপ্লব যুগ যুগ বেঁচে থাকবে। ভবিষ্যতেও যারা চাঁদাবাজি করবে, যারা মিথ্যা মামলা দেবে, যারা ঘুষ দুর্নীতি করবে, যারা আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, সেই বিপ্লব চলমান থাকবে তাদের বিরুদ্ধে। সো বিপ্লব মরে না, বিপ্লবীরা মরে না। হয়তো রূপ, স্লোগান পরিবর্তন হয়, বিপ্লব থাকবে। সেটা কমিউনিস্ট বিপ্লব হোক, সেটা ইসলামী বিপ্লব হোক, সেটা জাতীয়তাবাদী বিপ্লব হোক, সেটা গণতান্ত্রিক বিপ্লব হোক, সেটা গণ অভ্যুত্থান হোক, বিপ্লব থাকবে। অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এবং ফাইনালি চট্টগ্রামের স্বাধীনতার জন্য বিপ্লব চলমান থাকবে। আমি মরতে পারে, অন্য একজন মরতে পারে, কিন্তু বিপ্লব কখনোই মরবে না। বিপ্লবের জয় হোক, ক্ষুদিরাম বসুর জয় হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সানন্দে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।